নমস্কার। আজ আমরা এমন এক শিল্পীর গল্প বলতে চলেছি যার কণ্ঠ শুধু একটা প্রজন্মের আওয়াজ ছিল না, ছিল একটা আস্ত বিপ্লবের প্রতিধ্বনি। এক এমন ব্যক্তিত্ব যার জীবনটা ছিল তার গানের মতনই, সুরেলা, তীব্র আর মাঝে মাঝে বেশ বিতর্কিতও। চলুন আজ সেই কিংবদন্তির জীবনের গভীরে প্রবেশ করা যাক। আর হ্যাঁ, মাই স্টোরি জ্ঞানে এই রকম আরও অনেক অজানা গল্প আর বিশ্লেষণ শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। অভিনেতা রণদীপ হুডার এই কথাটা যেন একেবারে জুবিন গর্গের জন্যই লেখা। কারণ আজকের এই আলোচনাটা শুধু একজন গায়কের জীবন নিয়ে নয়, এটা এক কিংবদন্তির অমরত্বের গল্প। যে কোনো মহান গল্পের মতোই আমাদের এই গল্পের শুরুটাও কিন্তু একটা ভীষণ মর্মান্তিক মুহূর্ত দিয়ে। এমন একটা ক্ষতি যা শুধু সঙ্গীত জগৎকেই না, নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। তারিখটা ছিল ১৯ সেপ্টেম্বর ২০২৫। খবরটা আসে যে মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরের জলে ডুবে প্রয়াত হয়েছেন জুবিন গর্গ। ব্যাস, এই একটা খবরই যেন লক্ষ লক্ষ মানুষের মনে একটা বিরাট প্রশ্ন তৈরি করে দিয়েছিল। কে ছিলেন এই মানুষটা যার জন্য এত কান্না, এত শোক? তার মৃত্যুর পর যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তা এক কথায় অভাবনীয়। একবার ভাবুন তো, আসামে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী নেতা সবাই শ্রদ্ধা জানাচ্ছেন। আর সবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় ২১ তোপ সেলামি। এ সম্মানিত বলে দেয় যে তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন জাতীয় আইকন। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একজন শিল্পী এমন এক জাতীয় আইকনে পরিণত হন? চলুন এবার একটু সময়ের চাকা ঘুরিয়ে পিছিয়ে যাই আর দেখি সেই অবিশ্বাস্য উত্থানের গল্পটা। তার যাত্রাটা শুরু হয়েছিল ১৯৭২ সালে মেঘালয়ের এক সঙ্গীত পরিবারে। ১৯৯২-এ অনামিকা অ্যালবামটা দিয়ে যখন তিনি এলেন, সেটা ছিল অসমীয়া সঙ্গীতে একটা ঝড়ের মতো। এরপর মুম্বাই চলে আসা এবং অবশেষে ২০০৬ সাল গ্যাংস্টার সিনেমার সেই ইয়া আলি গানটা তাকে একেবারে সারা ভারতের ঘরে ঘরে পৌঁছে দিল। আঞ্চলিক তারকা থেকে এক জাতীয় মহাতারকা হয়ে ওঠার এক অবিশ্বাস্য জার্নি ছিল এটা। কিন্তু তার প্রতিভা কি শুধু কণ্ঠের মধ্যেই আটকে ছিল? না, একেবারেই না। জুবিন গর্গ ছিলেন তার থেকেও অনেক অনেক বেশি কিছু। এই সংখ্যাটা একবার দেখুন, ৩৮,০০০-এরও বেশি। ভাবা যায়? মাত্র ৩৩ বছরের কেরিয়ারে এতগুলো গান। এটা তো শুধু একটা সংখ্যা নয়, এটা তার নিরলস সাধনা আর প্রতিভার এক জীবন্ত দলিল। কি অসাধারণ এক কর্মযোগ্য! আর তিনি যে শুধু একটা বা দুটো ভাষায় গান গেয়েছেন তা কিন্তু নয়। ৪০টিরও বেশি, হ্যাঁ ৪০টারও বেশি ভাষায় তার কণ্ঠস্বর বেজে উঠেছে। অসমীয়া থেকে বাংলা, হিন্দি থেকে তামিল। তিনি যেন প্রমাণ করে দিয়েছিলেন যে সত্যিকারের সঙ্গীতের কোনো ভাষা বা সীমানা হয় না। এখানে আরও একটা অবাক করা সংখ্যা, ১২। তিনি ১২টা আলাদা আলাদা বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। ভাবুন একবার, গিটার, কিবোর্ড, ড্রামস থেকে শুরু করে বাঁশি পর্যন্ত। তিনি ছিলেন একজন সত্যিকারের মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট, একজন কমপ্লিট মিউজিশিয়ান। এই যে তালিকাটা দেখছেন, এটা তার বহুমুখী প্রতিভার সামান্য একটা ঝলক। গায়ক, সুরকার, অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, এমনকি কবি, সৃষ্টির এমন কোনো ক্ষেত্র বোধহয় নেই যেখানে তিনি তার ছাপ রেখে যাননি। তাকে একজন রেনেসাঁ শিল্পী বললে হয়তো একটুও ভুল হবে না। জুবিন গর্গ কিন্তু শুধু তার সঙ্গীতের জন্য পরিচিত ছিলেন না, তিনি তার স্পষ্ট মতামত আর কার্যকলাপের জন্য সবসময় আলোচনার কেন্দ্রে থাকতেন। তার ব্যক্তিত্ব ছিল বেশ জটিল আর ঠিক ততটাই আকর্ষণীয়। তার ব্যক্তিত্বের দুটো দিকই দেখুন। একদিকে তিনি ছিলেন একজন সমাজকর্মী, সিএএ বিরোধী আন্দোলনের এক প্রধান মুখ, আবার কোভিড মহামারীর সময় নিজের বাড়িটাকে হাসপাতাল বানানোর প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে ব্রাহ্মণ বা দেবতা কৃষ্ণকে নিয়ে করা তার কিছু মন্তব্য তাকে বিতর্কের একেবারে কেন্দ্রে নিয়ে আসে। মানে তিনি একই সাথে মানুষের অগাধ ভালোবাসা পেয়েছেন, আবার তীব্রভাবে সমালোচিতও হয়েছেন। শরীর হয়তো একদিন চলে যায়, কিন্তু শিল্পীর শিল্পকর্ম তাকে অমর করে রাখে। চলুন দেখি জুবিন গর্গ আমাদের জন্য কি রেখে গেছেন। কি অদ্ভুত সমাপতন দেখুন! তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর যেন তার নিজেরই গাওয়া মায়াবিনী রাতির বুকুত গানটা বাজানো হয়, আর ঠিক তাই হয়েছিল।
তার প্রয়াণের পর আসামের অলিতে গলিতে ঘরে ঘরে বেজে উঠেছিল এই গানটা। এটা শিল্পী আর তার শ্রোতাদের মধ্যে যে কি গভীর এক সংযোগ ছিল তারই এক অমর প্রতীক হয়ে ওঠে। তার স্মৃতিকে ধরে রাখতে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তা সত্যিই অবাক করার মতো। প্রায় ৩৫,০০০ গানের ডিজিটাল আর্কাইভ তৈরি করা, তার ২০ ফুটের মূর্তি স্থাপন, এমনকি তার নামে একটা সেতুর নামকরণ, এ সবই প্রমাণ করে যে তিনি মানুষের হৃদয়ে কতটা গভীর একটা জায়গা করে নিয়েছিলেন। আর তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য জনগণের দাবিতে আজও যে এসআইটি তদন্ত চলছে, সেটাই তো তার প্রতি মানুষের ভালোবাসা আর উদ্বেগের এক বিশাল বহিঃপ্রকাশ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একজন কিংবদন্তিকে ঠিক কিভাবে মাপা হয়? তার সৃষ্টি করা শিল্প দিয়ে, তার সামাজিক কাজ দিয়ে, নাকি তার চলে যাওয়ার পর তৈরি হওয়া এই বিশাল শূন্যতাটা দিয়ে? জুবিন গর্গের ক্ষেত্রে উত্তরটা হয়তো এই তিনটেরই সমষ্টি। এই প্রশ্নের উত্তর হয়তো প্রত্যেকে নিজের মতো করেই খুঁজে নেবেন। মায়াবিনী রাতের বুক